আপনাদের পড়ে শোনাচ্ছি নাইল কিস্টাইনির একটি বই, অর্থনীতির সংক্ষিপ্ত ইতিহাস। বইটির আজ ৩য় পর্ব। ভুট্টার সঙ্গে লোহার সাক্ষাৎ। ফরাসি ইতিহাসবিদ এবং পরিব্রাজক আলেক্সিস দ্য টোকভিল 1830-এর দশকে যখন তিনি ম্যানচেস্টারে বেড়াতে এসেছিলেন, সেখানে নতুন একটি সমাজের চিহ্নগুলো লক্ষ্য করে তিনি বিস্মিত হয়েছিলেন। উঁচু কারখানা যা রাস্তা আর বাড়ির ওপর ধোঁয়া আর ঝুল উগড়ে দিচ্ছে। চারপাশে তিনি কারখানার অবিরাম আওয়াজ শুনতে পেয়েছিলেন। যন্ত্রের চাকার সেই ঘর্ষণজনিত গর্জন, বয়লার থেকে বেরিয়ে আসা বাষ্পীয় চিৎকার এবং তাঁতের নিয়মিত ছন্দ। ম্যানচেস্টারের মতো এই ধরনের কারখানাগুলো ঊনবিংশ শতাব্দী জুড়ে ব্রিটেনের অর্থনীতিকে ক্রমশ রূপান্তর করতে শুরু করেছিল। কারখানার মালিকরা নানা উপকরণ আর যন্ত্র কিনেছিলেন দ্রব্য উৎপাদনের প্রয়োজনে, যেমন কাপড়, কাঁচ, কাটলারি। তারা শ্রমিকদের বেতন দিতেন, যারা এখানে কাজ করার জন্য প্রতিদিন স্রোতের মতো আশেপাশে কুটির বাড়িগুলো থেকে বের হয়ে আসতেন। জিনিস তৈরি করা হতো অপেক্ষাকৃত কম খরচে এবং নতুন পণ্যও আবিষ্কৃত হয়েছিল। নারী, পুরুষ আর শিশু সবাই আশেপাশের খামার ছেড়ে সম্প্রসারণশীল শহরগুলোয় ভিড় করতে শুরু করেছিল। সেখানে তারা বাষ্পচালিত যন্ত্রের পাশাপাশি পরিশ্রম করতেন। শস্যক্ষেতের উপর সূর্যের ওঠা আর নামা আর তাদের জীবনকে নিয়ন্ত্রণ করত না, বরং ঘড়ি আর তাদের নিয়োগকর্তাদের দেওয়া সময়ানুযায়ী তারা তাদের জীবন কাটাতে শুরু করেছিলেন। আর এই পরিবর্তনগুলোর প্রভাব এতই সুদূর প্রসারী ছিল যে পরে এইসব পরিবর্তনগুলোকেই শিল্প বিপ্লব নাম দেওয়া হয়েছিল। শহরের বাইরে ছিল গ্রামাঞ্চল, যেখানে কারখানা শ্রমিকদের খাওয়ার জন্য প্রয়োজনীয় গমের চাষ করা হতো। বহুদিন ধরেই অর্থনীতির মেরুদণ্ড ছিল কৃষিকাজ, এবং পরিণতিতে জমির মালিকরা ছিলেন ধনী আর ক্ষমতাবান। অতীতে জমি ভাগ করা হতো গ্রামের পুরনো প্রথা মেনে, যদিও একটু একটু করে ভূস্বামীরা জমির চারপাশের সীমানা দিয়ে বড় আকারে খামার প্রতিষ্ঠা করতে শুরু করেছিলেন, এবং বেতনের বিনিময়ে গ্রামের কৃষক আর মেষপালকদের সেখানে শ্রমিক হিসাবে কাজ করার জন্য ভাড়া করা হতো। পুঁজিপতি খামারিরা শ্রমিকদের নিয়োগ দিতেন এবং নিজেদের খাদ্য হিসাবে নয়, বিক্রয় করে মুনাফা অর্জন করতে তারা শস্য উৎপাদন করতেন। নতুন চাষাবাদের পদ্ধতির ব্যবহারে প্রচুর পরিমাণে খাদ্যশস্য উৎপাদন করা সম্ভব করেছিল, যা শহরগুলোর ক্রমবর্ধমান জনগোষ্ঠীর জন্য খাদ্যের সরবরাহ নিশ্চিত করেছিল। তারপর ম্যানচেস্টার এবং এর মতো শহরগুলো গুদামঘর আর কারখানায় পূর্ণ হয়েছিল। দেশের সম্পদের ভিত্তি কৃষিকাজ থেকে শিল্পের দিকে সরে এসেছিল। শিল্প নির্ভর অর্থনীতিতে বিনিয়োগ করার মাধ্যমে বহু মানুষ তাদের ভাগ্য গড়তে শুরু করেছিলেন। তাদের একজন ছিলেন ডেভিড রিকার্ডো, 1772 থেকে 1823 সাল। একজন প্রথম সারির ব্রিটিশ স্টক ব্রোকার, যারা স্টক মার্কেটে বা পুঁজি বাজারে ব্যবসা করেন। নিজেকে অত্যন্ত বিত্তশালী করে তোলার পর তিনি অর্থনীতির নানা বিষয় নিয়ে ভাবতে শুরু করেছিলেন, এবং এই ক্ষেত্রে এমন যুক্তির শক্তি তিনি প্রদর্শন করেছিলেন যা এর আগে কোনো অর্থনীতিবিদের কাজের মধ্যে দৃশ্যমান হয়নি। অষ্টাদশ শতাব্দীতে বিশ্ববিদ্যালয়ে পড়তে যাবার আগে উচ্চবিত্ত পরিবারের ছেলেদের সাধারণত গ্রিক এবং ল্যাটিন ভাষা শেখানো হতো, কিন্তু তরুণ রিকার্ডোর সঙ্গে তেমন কিছু করা হয়নি। তার বাবা একজন সফল ইহুদি ব্যবসায়ী ছিলেন। তিনি বিশ্বাস করতেন ব্যবহারিক হাতে কলমে শিক্ষা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং 14 বছর বয়সে তাকে স্টক মার্কেটে কাজ শিখতে পাঠানো হয়েছিল। তিনি এই কাজটিতে দারুণ দক্ষতা প্রদর্শন করেছিলেন এবং সফলতার সঙ্গে নিজের প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করেছিলেন। পরে নেপোলিয়নের সঙ্গে যুদ্ধ করতে তিনি ব্রিটিশ সরকারকে ঋণ দিয়েছিলেন। তার একটি পদক্ষেপ ছিল 1815 সালে ওয়াটারলু যুদ্ধের ফলাফলের ওপর কার্যকরী একটি বাজি রাখা। সরকারকে টাকা ধার দেওয়ার মাধ্যমে রিকার্ডো একটি বিশাল ঝুঁকি নিয়েছিলেন। যদি ব্রিটিশরা হেরে যায় তাহলে তিনি প্রচুর পরিমাণে টাকা হারাতেন। তার বন্ধু এবং সহযোগী অর্থনীতিবিদ টমাস ম্যালথাসেরও, যার সঙ্গে আমাদের খুব শিগগিরই বেশ ভালোভাবে পরিচয় হবে, এই ঋণে একটি ছোট অংশ ছিল।
ম্যালথাস দারুণ ভয় পেয়েছিলেন এবং তার শেয়ারটা উঠিয়ে নিতে রিকার্ডোকে লিখেছিলেন, কিন্তু রিকার্ডো তাকে আশ্বস্ত করেছিলেন তিনি বিচলিত হননি, তিনি তার অংশটি সেখান থেকে উঠিয়ে নেননি। যখন ব্রিটিশদের জয়ের খবর এসেছিল তিনি রাতারাতি ব্রিটেনের সবচেয়ে ধনী একজন ব্যক্তিতে রূপান্তরিত হয়েছিলেন। হঠাৎ করে অর্থনীতির সঙ্গে রিকার্ডোর পরিচয় হয়েছিল যখন লাইব্রেরিতে একদিন তিনি অ্যাডাম স্মিথের দ্য ওয়েলথ অফ নেশন বইটি আবিষ্কার করেছিলেন, আর এটি তার পড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বই হিসাবে প্রমাণিত হয়েছিল এবং বইটি তার সমীহ জাগানোর মতো মেধাকে অর্থনীতির নানা প্রশ্নগুলো বিশ্লেষণ করতে অনুপ্রাণিত করেছিল, এমন একটি সময়ে যখন নতুন পুঁজিপতিরা প্রাচীন ভূস্বামী অভিজাত শ্রেণীর সঙ্গে ক্ষমতার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তখন আলোচিত একটি প্রশ্ন ছিল কিভাবে দেশের ক্রমশ বাড়তে থাকা সম্পদ এর ভূস্বামী পুঁজিপতি আর শ্রমিক জনগোষ্ঠীর মধ্যে বন্টন করা হবে। যদিও স্মিথ দেখিয়েছিলেন কিভাবে বাজার সমৃদ্ধি আনে, কিন্তু তিনি একটি সংঘর্ষও শনাক্ত করেছিলেন। সেই সংঘর্ষ আরও তীব্রতর হয়ে উঠেছিল ঊনবিংশ শতকে, যখন শ্রমিকরা খাদ্যের উচ্চ মূল্যের কারণে বিক্ষুব্ধ হয়ে উঠতে শুরু করেছিলেন। কিছু মানুষ ভেবেছিলেন উচ্চ মূল্যের খাদ্যের কারণ হচ্ছে জমির মালিকদের চাপিয়ে দেওয়া বেশি পরিমাণ ভাড়ার বোঝা, যা কৃষকের উৎপাদন খরচের পরিমাণ বৃদ্ধি করেছিল। রিকার্ডো এই ব্যাখ্যাটি মেনে নিতে পারেননি। তিনি দাবি করেছিলেন পরিস্থিতির কারণ বরং ঠিক এর বিপরীত, খাদ্য সামগ্রীর উচ্চ মূল্যই জমির ভাড়া বাড়িয়ে দিচ্ছে। রিকার্ডো বিশ্বাস করতেন ভূস্বামীরা অন্যদের ভাগের অংশ কমিয়ে জাতির মোট সম্পদের সিংহভাগ পাচ্ছেন, কারণ খাদ্যের দাম অনেক চড়া, আর ভাড়া কমালেও এই ভারসাম্যহীনতায় সেটি কোনো ভূমিকা রাখতে পারবে না। তার এই যুক্তি ব্যাখ্যা করতে রিকার্ডো অর্থনীতিকে একটি দানবীয় খাদ্যশস্য উৎপাদনকারী খামার হিসাবে ভাবতে আমাদের আহ্বান করেছিলেন। ভূস্বামীরা সেই জমি ভাড়া দেন পুঁজিপতি কৃষক খামারিদের কাছে। এই খামারিরা ভূমি কর্ষণ আর বীজ রোপণ করতে এবং তারপর তাদের উৎপাদিত শস্য সংগ্রহ আর বিক্রয় করতে শ্রমিকদের ভাড়া করেন। যখন জনসংখ্যা বৃদ্ধি পায় তখন শস্যের চাহিদা আরও বেড়ে যায়, তবে আরও বেশি পরিমাণের শস্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় জমির সরবরাহ সীমিত। সুতরাং অপেক্ষাকৃত অনুর্বর এলাকায় শস্য চাষ করতে কৃষকদের বাধ্য হতে হয়। শস্য উৎপাদন করা ক্রমশই কঠিন হয়ে উঠতে থাকে, সুতরাং এর দামও বৃদ্ধি পায়। অপেক্ষাকৃত অনুর্বর এলাকায় কৃষক খামারিদের এক বুশেল পরিমাণ শস্য উৎপাদন করতে আরও বেশি সংখ্যক শ্রমিক নিয়োগ দেওয়ার দরকার হয়। সুতরাং শ্রমিকদের বেতন পরিশোধ করার পরে তাদের লভ্যাংশ হিসেবে তাদের হাতে সামান্যই অবশিষ্ট থাকে। আপনি হয়তো ভাবতে পারেন উর্বর জমিতে কৃষকরা নিশ্চয়ই বেশি পরিমাণ লাভ করেন, কারণ তারা অপেক্ষাকৃত কম সংখ্যক শ্রমিক নিয়োগ করে সেখান থেকে সমপরিমাণ শস্য উৎপাদন করতে পারেন। বাস্তবিকভাবে ভূস্বামীরাই এখানে মুনাফা অর্জন করেন, কারণ কৃষকরা উর্বর জমি পাওয়ার জন্য নিজেদের মধ্যে প্রতিযোগিতা করেন। যদি এমন কোনো কৃষক থেকে থাকেন যিনি আসলেই উচ্চ পরিমাণে মুনাফা অর্জন করছেন, কারণ তারা খুবই উর্বর জমিতে চাষ করেছেন, তাহলে সেই জমিটি ব্যবহার করতে চাইলে অন্য কৃষকদের জমির মালিককে আরও বেশি পরিমাণে ভাড়ার টাকা দিতে হবে। এভাবে খাদ্যশস্যের উচ্চমূল্য ভূস্বামীদের জমির ভাড়া থেকে অর্জিত আয়ের পরিমাণ বাড়িয়ে দেয়। তাহলে সেই পুঁজিপতিরা যারা শহরে কারখানার মালিক, তাদের ক্ষেত্রে কি হয়? তাদের মুনাফা কমতে থাকে, কারণ শস্যের উচ্চমূল্য রুটির দাম বাড়িয়ে দেয় এবং শ্রমিকদের জীবন রক্ষার্থে তাদের বেশি বেতন দিতে হয়। আর শ্রমিকদের ক্ষেত্রে শস্যের উচ্চমূল্যের কারণে তারা ক্ষতিগ্রস্ত হন, কারণ খাদ্য কিনতে তাদের মোট উপার্জনের বড় একটি অংশ ব্যয় করতে হয়। রিকার্ডো সে কারণে তার যুক্তির উপসংহারে বলেন, জমির মালিকের স্বার্থ সবসময়ই সমাজের অন্য সব শ্রেণীর স্বার্থের বিরুদ্ধে। রিকার্ডো বলেছিলেন ভূস্বামীদের শক্তি অর্থনীতির ওপর নিম্নমুখী একটি চাপ প্রয়োগ করে। যখন পুঁজিপতিরা কারখানা নির্মাণ করেন এবং শ্রমিকদের সেখানে নিয়োগ দেন কোনো কিছু নির্মাণ বা উৎপাদন করার লক্ষ্যে, তারা সার্বিক অর্থনীতিতে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করেন, কিন্তু মুনাফার পরিমাণ কমে গেলে পুঁজিপতিদের হাতে পুঁজির পরিমাণও কম থাকে, আর তারা কম বিনিয়োগ করেন। সুতরাং সম্পদ সৃষ্টি মন্থর হতে শুরু করে। অন্যদিকে ভূমির মালিকরা তাদের জমির ভাড়া সংগ্রহ করেই বিত্তশালী হয়ে উঠতে থাকেন। পুঁজিপতিদের মতো তারা তাদের আয় বিনিয়োগ না করে প্রাসাদ, লাইব্রেরি, বাটলার
ও পরিচারিকাদের পেছনে এটি খরচ করেন, অথবা তাদের বাগানের জন্য কোনো ক্রান্তীয় এলাকায় উদ্ভিদের নমুনা সংগ্রহের অভিযানে তা ব্যয় করে থাকেন। এইসব কাজের কোনোটাই জাতির দীর্ঘমেয়াদী সম্পদ সৃষ্টিতে ভূমিকা রাখে না। রিকার্ডোর সময়ে এই ভারসাম্যহীনতা ভূস্বামীদের দিকে আরও বেশি পরিমাণে ঝুঁকেছিল, কারণ ব্রিটেনের কিছু আইন ছিল যা সস্তা বিদেশি শস্য আমদানি নিষিদ্ধ করেছিল। এগুলো কর্ন ল নামে পরিচিত ছিল, এবং এই আইনগুলো ব্রিটেনের ক্রমবর্ধিষ্ণু জনসংখ্যার জন্য স্বল্প মূল্যের বাড়তি পরিমাণ শস্য আমদানির সব পথ বন্ধ করে রেখেছিল। এর পরিণতি ছিল খাদ্যশস্যের উচ্চ মূল্য। রিকার্ডো যুক্তি প্রক্রিয়া দেখিয়েছিলেন এই আইনটি মূলত ভূস্বামীদের জমির ভাড়া বাড়াতে সহায়তা করছে এবং এটি পুঁজিপতিদের মুনাফা সংকুচিত করছে এবং শ্রমিকদের আরও বেশি দরিদ্র করছে। 1819 সালে একটি বিক্ষোভ সভার আয়োজন করা হয়েছিল ম্যানচেস্টারের সেন্ট পিটার্স ফিল্ডে, যেখানে সবার জন্য ভোটাধিকার দাবি আর এই কর্ন ল নিষিদ্ধ করার আবেদন জানানো হয়েছিল। এই প্রতিবাদ রক্তক্ষয়ী এক বিক্ষোভে পরিণত হয়েছিল। সৈন্যরা মিছিলের ওপর গুলি করে বেশ কিছু শ্রমিককে হত্যা এবং শতাধিক বিক্ষোভকারীকে আহত করেছিল। ওয়াটারলু যুদ্ধের সঙ্গে তুলনা করে এই ঘটনাটি ইতিহাসে পিটারলু গণহত্যা নামে পরিচিতি পেয়েছে। সেই একই বছর রিকার্ডো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সেখানে তিনি দেশের সমস্যা সমাধানে তার প্রস্তাবটি পেশ করেছিলেন। কর্ন ল বাতিল করতে হবে, কারণ এটি যদি করা হয় তাহলে ব্রিটেন পৃথিবীর সবচেয়ে সুখী দেশে পরিণত হবে, তিনি বলেছিলেন। তার প্রস্তাবনায় কেউ কর্ণপাত করেনি, কারণ মানুষ কঠোর অর্থনৈতিক বিশ্লেষণ নির্ভর কোনো যুক্তি শুনতে অভ্যস্ত ছিল না। অনেকের কাছে এসব মনে হয়েছিল বাস্তবতা থেকে বিচ্ছিন্ন। একজন সহকর্মী সংসদ সদস্য বলেছিলেন, রিকার্ডো এমনভাবে যুক্তি দিয়েছেন যেন তিনি অন্য কোনো গ্রহ থেকে এখানে এসেছেন। মানুষ এখনও অর্থনীতিবিদদের নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এই একই কারণে। একসময় অবশ্যই তিনি তার যুক্তিতে জিতেছিলেন এবং ব্রিটেন এই কর্ন ল বাতিল করেছিল, কিন্তু সেটি করার জন্যে মধ্য ঊনবিংশ শতাব্দী পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল, তার মৃত্যুর বহু দশক পরে। রিকার্ডোর মতে, যদি কর্ন ল বাতিল করা হয় তাহলে কি ঘটতে পারে? সস্তা বিদেশি শস্য দিয়ে বাজার ভরে যাবে। শ্রমিকদের আর উচ্চমূল্যে খাদ্য কেনার জন্য সংগ্রাম করতে হবে না। পুঁজিপতিদের শ্রমিকদের বেতন বাবদ কম খরচ করা লাগবে, কারণ তাদের শ্রমিকরা তাদের আয়ের সিংহভাগ খাদ্যের পেছনে ব্যয় করবেন না। পুঁজিপতিদের লাভ বৃদ্ধি পাবে এবং তারা আবার বিনিয়োগ করতে শুরু করবেন। সম্পদ সৃষ্টি দ্রুততর হবে। কর্ন ল ছাড়া দেশ সস্তা খাদ্যশস্য আমদানি করবে এবং নিজেদের শস্য কম উৎপাদন করবে। নিজেদের চাহিদার পরিমাণ শস্য উৎপাদন সবসময় অর্থপূর্ণ নয়, রিকার্ডো বলেন। একটি দেশ আরও অনেক কিছু তৈরি করতে পারে, কারখানায় কাপড় কিংবা লোহা, এবং তাদের প্রয়োজনীয় খাদ্যশস্য আমদানি করতে সেটি তারা বিদেশিদের কাছে রফতানি করতে পারে। যদি রাশিয়া ইংল্যান্ডের চেয়ে কম খরচে শস্য উৎপাদন করতে পারে এবং ব্রিটেন রাশিয়ার চেয়ে সস্তায় লোহা উৎপাদন করতে পারে, তাহলে খুব সহজ এই যুক্তিটি বোঝা যে দুই দেশই লাভবান হয়। যখন ব্রিটেন শুধু লোহা বানায় এবং রাশিয়া শুধু শস্য উৎপাদন করে, এবং দুটি রাষ্ট্র শস্যের আর লোহার বিনিময় বাণিজ্য করতে পারে। রিকার্ডোর বুদ্ধিমান যুক্তি এটিকে আরও এক ধাপ সামনে নিয়ে গিয়েছিল। দুটি দেশই বাণিজ্য থেকে লাভবান হচ্ছে, এমনকি যখন তাদের মধ্যে একটি দেশ শস্য আর লোহা দুটি উৎপাদনেই দক্ষ। তার এই যুক্তি বুঝতে কল্পনা করুন যে আপনি ও আপনার একজন বন্ধু দুজনকেই কিছু কাজ করতে দেওয়া হয়েছে। গ্যারেজ থেকে ভারী বক্স সরিয়ে মেঝে ঝাড়ু দিতে হবে। আপনি আপনার বন্ধু থেকে দ্রুত বক্স সরাতে পারবেন এবং আপনি মেঝেও দ্রুত ঝাড়ু দিতে পারেন। তাহলে কি আপনার উচিত হবে ঝাড়ু দেওয়া আর বক্স সরানো? এটি আবশ্যিক নয়। ঝাড়ু দেওয়ার বিনিময়ে আপনি আরও দ্রুত বাক্স সরিয়ে কাজের অগ্রগতি করা থেকে বিরত থাকছেন। তবে আপনার বন্ধু 1 মিটার মেঝে ঝাড়ু দেওয়ার বদলে কত সংখ্যক বাক্স সরাতে পারতেন? সেই অর্থে খুব বেশি কিছু ছাড় দিচ্ছেন না। হয়তো আপনার বন্ধু যে সময় 1 মিটার মেঝে ঝাড়ু দেয়, সেই সময় সে হয়তো 2টি বাক্স সরাতে পারত, আর যে সময় আপনি 1 মিটার মেঝে ঝাড়ু দিতে পারেন, সেই সময় আপনি 5টি বাক্স সরাতে পারেন। সুতরাং আপেক্ষিকভাবে বললে ঝাড়ু দেওয়ার ক্ষেত্রে আপনার ওপর আপনার বন্ধুর একটি বাড়তি সুবিধা আছে।
ঝাড়ু দেওয়ার ক্ষেত্রে তার একটি কম্পারেটিভ অ্যাডভান্টেজ বা তুলনামূলক সুবিধা আছে, এমনকি যখন চূড়ান্ত অর্থে ঝাড়ু দিতে সে ততটা দক্ষ নয়। সুতরাং একসঙ্গে আরও দ্রুত সেই কাজটি শেষ করতে পারবেন যদি আপনি নিজেকে বাক্স সরানোর মধ্যে আর আপনার বন্ধু নিজেকে ঝাড়ু দেওয়ার কাজে সীমাবদ্ধ রাখেন। এই একই যুক্তি প্রযোজ্য যখন এটি ইঙ্গিত দিচ্ছে যে ব্রিটেনের তুলনামূলক সুবিধা আছে লোহায় আর রাশিয়ার ক্ষেত্রে সেটি আছে খাদ্যশস্যে। তাহলে ব্রিটেনের উচিত শুধু লোহা উৎপাদন করা আর রাশিয়া থেকে খাদ্যশস্য আমদানি করা, আর রাশিয়ার উচিত শস্য উৎপাদন করা আর প্রয়োজনীয় লোহা ব্রিটেনের কাছ থেকে আমদানি করা। এই ধারণাটি বেশ গভীর, কারণ প্রতিটি দেশের একটি তুলনামূলক সুবিধা আছে কোনো না কোনো কিছুতে। সে কারণে প্রতিটি দেশের বিশেষায়িত আর বাণিজ্য করার মাধ্যমে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। নিজেদের স্বয়ংসম্পূর্ণ হওয়ার প্রচেষ্টা করার বদলে দেশের জন্য সে কারণেই ভালো এর সীমানা বিদেশি বাণিজ্যের জন্য উন্মুক্ত করে দেওয়া। যদিও কিছু অর্থনীতিবিদ এই ধারণাটি চ্যালেঞ্জ করেছিলেন। এই তুলনামূলক সুবিধার হিসাব নিয়ে রিকার্ডোর ধারণাটি অর্থনীতিবিদদের মধ্যে সবচেয়ে বেশি আঁকড়ে ধরে থাকা একটি মূল নীতিতে রূপান্তরিত হয়েছিল। অর্থনীতিতে যুক্তি প্রক্রিয়ার একটি নতুন মানদণ্ড সৃষ্টি করার কারণে তিনি প্রশংসিত হয়েছিলেন। ঊনবিংশ শতকের ব্রিটিশ লেখক টমাস দে কুইন্সি অর্থনীতির দিকে তার ভাবনার দিক পরিবর্তন করেছিলেন যখন তিনি আবিষ্কার করেছিলেন তার আফিমের নেশা তাকে তার প্রিয় গণিত আর দর্শনের পড়াশোনা সামাল দিতে অযোগ্য করে তুলেছে। সেই সময়ের অর্থনীতিবিদদের লেখা তার কাছে আদৌ উল্লেখযোগ্য কিছু মনে হয়নি। তিনি বলেছিলেন, যার অল্প কিছু কাণ্ডজ্ঞান আছে তারাই জড়বুদ্ধির অর্থনীতিবিদদের গলা চেপে ধরতে পারবেন এবং মহিলাদের হাত পাখা দিয়ে তাদের ছত্রাক মাত্রা গুড়িয়ে দিতে পারবেন। তারপর কেউ একজন তাকে রিকার্ডোর একটি বই পড়ার জন্য ধার দিয়েছিলেন। প্রথম অধ্যায় শেষ করার আগেই তিনি চিৎকার করে উঠেছিলেন, আপনি আসলেই একজন পুরুষ। রিকার্ডোর চিন্তাশৈলী ছিল খুব সাধারণ সরল একটি সূচনাবিন্দু থেকে শুরু করা, বিভিন্ন মাত্রার উর্বরতা সহ জমি যেমন, এবং দেখা এটি কোন দিকে তার ভাবনাগুলোকে নির্দেশ করছে। তবে কখনোই তিনি কঠোর যুক্তির পথ থেকে সরে আসতেন না। দে কুইন্সি অর্থনীতির সূত্র খুঁজতে তার যুক্তির ব্যবহার নিয়ে প্রশংসা করেছিলেন, ইতিহাস আর বাস্তবতার বিশৃঙ্খলার ওপর পড়া আলোক রশ্মির সঙ্গে তুলনা করে। রিকার্ডোর যুক্তি প্রক্রিয়ার বহু সূচনা বিন্দু পরবর্তীতে অর্থনীতিবিদরা প্রত্যাখ্যান করেছিলেন, কিন্তু কার্যকারণের ধারাবাহিক একটি শৃঙ্খল গড়ে তুলতে তার ব্যবহৃত প্রক্রিয়াটি অর্থনীতি নিয়ে ভাবনার প্রক্রিয়ায় আবশ্যিক একটি অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। তার বন্ধুরা প্রায়ই বলতেন, কোনো বিতর্ক জেতার ব্যাপারে তিনি চিন্তিত হতেন না, শুধু সত্য খোঁজার জন্যেই যুক্তি ব্যবহার করতেন, এমনকি যখন সেই যুক্তি তার নিজের স্বার্থবিরুদ্ধও হতো। 1814 সালে তিনি 5000 একরের একটি এস্টেট কিনেছিলেন, যেখান থেকে তিনি বেশ ভালো পরিমাণ টাকা আয় করতেন। রিকার্ডো নিজেই ভূস্বামী ছিলেন, কিন্তু তার এই অবস্থান মুক্ত বাণিজ্য নিয়ে তার ক্লান্তিহীন যুক্তিগুলো লেখায় তাকে বাধা দেয়নি। এমন কিছু যা তার নিজের সম্পদ, যা তিনি তার জমি থেকে পেতেন, ঝুঁকির মুখে ফেলতে পারত, কিন্তু সেটিকে তার অর্থনীতির মূল নীতিগুলো সঠিক প্রমাণিত করেছিল। অধ্যায় 8, একটি আদর্শ পৃথিবী। মাঝে মাঝে কেউ বলেন, গরিব মানুষরা গরিব হওয়ারই যোগ্য। তারা গরিব হওয়ার কারণ হচ্ছে তারা অলস এবং অসৎ। কিন্তু ঊনবিংশ শতকে লেখক ভিক্টর হুগো তার সবচেয়ে বিখ্যাত লে মিজারেবল বইয়ে আমাদের ফর্টিনের কথা বলেছিলেন। কারখানার কাছ থেকে ছাঁটাই হবার পর তার মেয়েকে প্রতিপালন করার জন্য যে তার সামনের দাঁতগুলো বিক্রি করতে হয়েছিল। ফর্টিন অলস বা অসৎ ছিলেন না, খুব নিষ্ঠুর একটি অর্থনীতির শিকার ছিলেন তিনি, যে অর্থনীতি মানুষের নয় বরং মুনাফা অর্জন করতেই বেশি আগ্রহী ছিল। তাদের নিজেদের দুর্ভাগ্যের জন্য আসলে দরিদ্ররাই দায়ী। সেই সময় অনেকেই এই দৃষ্টিভঙ্গিটিকে প্রশ্ন করতে শুরু করেছিলেন। কেউ কেউ বলেছিলেন তাদের এই দারিদ্র্য আর সহ্য করা উচিত না। শিল্প বিপ্লব কিছু মানুষকে বিত্তশালী করেছিল, কিন্তু বহু মানুষ তখনও গভীর দারিদ্র্যে বসবাস করছিলেন। শহরে কাজের জন্য ভিড় করেছিলেন অসংখ্য মানুষ, যেখানে তাদের জীবন ছিল খুব ভয়ানকভাবেই নির্মম।
ফটিনদের সংখ্যা তখন বহু সহস্র। শিশুরা কারখানার কাজে দীর্ঘ সময় পরিশ্রম করে পঙ্গু হয়ে যেত। সর্বত্র ছিল অসুখ। ব্রিটেনে গরিবতম মানুষরা ওয়ার্ক হাউসে যেতে পারতেন, যেখানে তাদের খাদ্য আর রাতের বেলা শোবার জন্য একটা বিছানা দেওয়া হতো, অবশ্য যদি তারা সেখানকার কঠোর পরিস্থিতিগুলো সহ্য করতে পারতেন। আগে আমরা অ্যাডাম স্মিথ আর ডেভিড রিকার্ডোর সঙ্গে পরিচিত হয়েছিলাম, যারা বলেছিলেন বাণিজ্য এবং প্রতিযোগিতাই সমৃদ্ধির চাবিকাঠি। তারা জানতেন এই মুনাফা অর্জন করার প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে শুদ্ধ ভালো কোনো প্রক্রিয়া ছিল না, কিন্তু সার্বিকভাবে তারা বিশ্বাস করতেন পুঁজিবাদ হচ্ছে প্রগতি। ভিন্ন একদল চিন্তাবিদ তাদের চারপাশের সামাজিক পরিস্থিতি দেখে সম্পূর্ণ হতাশ হয়ে পড়েছিলেন। তারা শহরগুলোর নোংরা আবর্জনাপূর্ণ পরিবেশ লক্ষ্য করেছিলেন, রুগ্ন অপুষ্টিতে ভোগা নিরক্ষর শিশু এবং নিজেদের দুঃখ নিমজ্জিত করতে মদের পেছনে শ্রমিকদের পকেটে শেষ পয়সাটি পর্যন্ত ব্যয় করতে দেখেছিলেন। তারা ভেবেছিলেন এই পুঁজিবাদকে আসলেই সংস্কার আর সংশোধন করা অসম্ভব, শুধু সম্পূর্ণভাবে নতুন একটি সমাজই মানবতাকে বাঁচাতে পারে। এই চিন্তাবিদদের একজন ছিলেন শার্ল ফুরিয়ের, 1772 থেকে 1837, একজন ফরাসি নাগরিক, যিনি সাধারণ কেরানি হিসাবে একাকী আর উত্তেজনাহীন একটি জীবন কাটিয়েছিলেন। তবে তার সেই অনুল্লেখযোগ্য জীবনের ঘাটতি তিনি পূরণ করেছিলেন অদ্ভুত অপ্রচলিত ধারণা নিয়ে প্রচুর পরিমাণে লেখালেখি করে। যে লেখাগুলোর অদ্ভুত সব নাম ছিল, যেমন দ্য থিওরি অফ 4 মুভমেন্টস অ্যান্ড অফ দ্য জেনারেল ডেস্টিনিস। ফুরিয়ের পুরো ইউরোপীয় সভ্যতার কঠোর সমালোচনা করেছিলেন। এর কারখানা আর টাকা বানানোর সমাজটিকে তিনি নিষ্ঠুর আর অমানবিক হিসেবে চিহ্নিত করেছিলেন। অ্যাডাম স্মিথের সেই পিন বানানো কারখানাটির কথা ভাবুন, যেখানে প্রতিটি ব্যক্তি একটি বিশেষায়িত, যারা সম্পূর্ণ উৎপাদন প্রক্রিয়ার একটি ছোট অংশের ওপর কাজ করেন। বহু পিন নির্মাণ করা হয়তো সম্ভব হয়, কিন্তু কল্পনা করুন সারাদিন ধরে একটি পিনের মাথা সরু করার জন্য ঘষার কাজটি কী পরিমাণ বিরক্তিকর অনুভূত হতে পারে। বাণিজ্যিক সমাজ মানুষকে পরস্পরের প্রতি শত্রুভাবাপন্নও করে তোলে। কোনো কাজ বিক্রেতা হয়তো আশা করেন বড় কোনো শিলাঝড় এসে সবার জানলা ভেঙে ফেলুক, যেন তারা আরও বেশি কাজ বিক্রি করতে পারেন। বাণিজ্যিক সমাজে বিত্তশালী আর ক্ষমতাবানরা তাদের অবস্থান সুরক্ষিত করার লক্ষ্যে তাদের পক্ষে যা কিছু করা সম্ভব সেটাই করেন, এবং এই প্রক্রিয়ায় দরিদ্র জনগোষ্ঠী তাদের পায়ের নিচে পিষ্ট হয়। ফুরিয়ের একটি নতুন ধরনের সমাজ প্রস্তাব করেছিলেন। তিনি এটিকে সংহতিপূর্ণ একটি পদ্ধতি বলেছিলেন। তিনি কল্পনা করেছিলেন সবাই ক্ষুদ্র সামাজিক গোষ্ঠী হিসাবে বসবাস করবেন, যে গোষ্ঠীগুলোর নাম ফালান্সটেরি। ফালান্সটেরি হবে একটি আয়তকার ভবন, যেখানে ওয়ার্কশপ, লাইব্রেরি এবং একটি অপেরা হাউসও থাকবে। এটি এমন একটি জায়গা হবে যেখানে আপনি পূর্ণভাবে আপনার আগ্রহের সব বিষয়গুলো অনুসরণ করতে পারবেন। ফুরিয়ের পরিচিত আবেগগুলো নিয়ে কথা বলেছিলেন, যেমন বন্ধুত্ব, উচ্চাসা, সঙ্গীত আর খাদ্যের প্রতি ভালোবাসা। এছাড়াও প্রজাপতি আবেগও থাকবে। বহু ধরনের কর্মকাণ্ডের মধ্যে উড়ে ঘুরে বেড়ানোর ভালোবাসা এবং গুপ্তচক্র আবেগও থাকবে। থাকবে গোপন ষড়যন্ত্রের প্রতি আগ্রহ। ফুরিয়ে লিখেছিলেন, এই আবেগগুলোর সংমিশ্রণ 810 ধরনের মানব চরিত্র সৃষ্টি করে। ফালান্সটেরির সব প্রিয় কাজগুলোই সতর্কতার সঙ্গে সংগঠিত করা হবে। প্রতিদিন মানুষ দলবদ্ধ হয়ে কাজ করতে বের হবে। যে দলের সদস্যদের মধ্যে বিভিন্ন জিনিসের প্রতি আগ্রহের ভিন্নতা তাদের জন্য নির্দিষ্ট কোনো কাজ করতে সহায়ক ভূমিকা পালন করবে। যেখানে এমন দল থাকবে যারা গোলাপ চাষ করবেন, কেউ মুরগি দেখাশোনা করবেন, অন্যেরা হয়তো কোনো অপেরা নির্মাণ করবেন। এছাড়া প্রতিটি মানুষ বহু ভিন্ন ভিন্ন দল উপদলেরও সদস্য হতে পারেন। প্রতিদিন ক্লান্তিকর কোনো কাজ, যেমন পিনের মাথা ঘষে সরু করার বদলে তারা যা করতে আগ্রহী বা তাদের করতে ইচ্ছা হয় সে কাজই তারা করতে পারবেন তাদের চাহিদা আর লক্ষ্য পূরণ করতে। কিভাবে মানুষ তাহলে উপার্জন করবে? বেতন পাবার পরিবর্তে যা পুঁজিবাদে দেখা যায়, ফালান্সটেরি বা মুনাফা করেন তার একটি অংশ তাদের দেওয়া হবে। প্রতিদিন দুপুরবেলা ফুরিয়ে তার বাসায় অপেক্ষা করতেন এই আশায় যে কেউ একজন আসবেন আর তার প্রথম ফালান্সটেরি নির্মাণ করার জন্যে তাকে প্রয়োজনীয় আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেবেন। কিন্তু কেউ কখনো আসেননি।
তার সেই নতুন পৃথিবী তার মনের মধ্যে বিস্ময়কর একটি কল্পচিত্র হিসাবে রয়ে গিয়েছিল। তিনি লিখেছিলেন, ফালানস্টেরি প্রতিষ্ঠা হবার পর মানুষের শরীরে একটি লেজের সৃষ্টি হবে, যার শেষ মাথায় চোখ থাকবে, 6টি চাঁদ আকাশে দেখা যাবে এবং সাগর লেবুর শরবতে রূপান্তরিত হবে। বন্য প্রাণীরা মানুষের সঙ্গে বন্ধুত্ব করবে এবং বন্ধুত্বসুলভ বাঘ নয় এমন বাঘ তাদের পিঠে করে আমাদের বিভিন্ন জায়গায় বহন করে নিয়ে যাবে। আর এই সব কিছুই ছিল সেই মানুষগুলোর জন্যে খুব চমৎকার উপাদান, যারা বলেছিলেন ফুরিয়ের আসলেই একজন উন্মাদ। কিন্তু তারপরও তিনি কাজের স্বরূপ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। গতানুগতিক অর্থনীতি জানিয়ে আসলেই সে অবধি কিছু ভাবেনি। একবার যখন আমরা খাদ্য আর আশ্রয় নিশ্চিত করতে পারব, আমরা কিভাবে সেই কাজ খুঁজব যেখানে আমরা আমাদের ব্যক্তিত্বের সব অংশই ব্যবহার করতে পারি? হয়তো স্কুলে পেশা বিষয়ক পরামর্শদাতাদের বর্তমান প্রবণতা, যারা ছাত্রদের তাদের আগ্রহ আর দক্ষতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোনো পেশা খুঁজতে সহায়তা করেন, হচ্ছে এই প্রশ্নের উত্তর দেবার একটি প্রচেষ্টা। ফুরিয়েরের মতো ওয়েলসের রবার্ট ওয়েনও ভেবেছিলেন যে শুধুমাত্র নতুন কোনো সমাজ সৃষ্টি মানবতাকে রক্ষা করতে পারে। রবার্ট ওয়েনের জন্ম 1771 সালে এবং মৃত্যু 1858 সালে। যদিও ওয়েন ফুরিয়েরের থেকে খুবই ভিন্ন ধরনের একজন মানুষ ছিলেন। ব্রিটেনের নতুন শিল্পনির্ভর অর্থনীতিতে তিনি ভাগ্যবান ছিলেন, যিনি তার কটন স্পিনিং বা সুতার কলগুলোয় নতুন উন্নত বাষ্পযন্ত্র ব্যবহার করেছিলেন। একজন দোকান সহকারী থেকে তিনি বিখ্যাত শিল্পপতি হয়েছিলেন এবং তাকে কারখানা শ্রমিক থেকে শুরু করে ডিউক অবধি সবার সঙ্গে ওঠা বসা করতে হয়েছিল। বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে মিশতে তিনি ভালোবাসতেন এবং গর্ব অনুভব করতেন। এটাই তার এ নিউ ভিউ অফ সোসাইটি বইটির প্রবন্ধগুলোর মূল ধারণাটিকে অনুপ্রাণিত করেছিল। ওয়েন বিশ্বাস করতেন, মূলত পরিবেশ মানুষের চরিত্র নির্ধারণ করে। মানুষ খারাপ কারণ তারা খারাপ পরিস্থিতি থেকে এসেছেন। আপনি যদি ভালো সমাজ প্রতিষ্ঠা করতে চান, তাহলে সেই সমাজের সঠিক পরিস্থিতি আপনাকে প্রথমে সৃষ্টি করতে হবে। পুঁজিবাদের অমানবিক প্রতিযোগিতামূলক একটি পরিবেশে দরিদ্ররা আরও ভালো আর সুখী মানুষ হতে পারেন। একটি নিখুঁত পরিবেশ কিভাবে সৃষ্টি করতে হয় সে বিষয়ে ওয়েনের একটি পরিকল্পনাও ছিল। একটি আদর্শ গ্রাম প্রতিষ্ঠা করার জন্য তিনি যথেষ্ট পরিমাণ টাকা উপার্জন করেছিলেন। বড় শহরের নোংরা বিপজ্জনক কারখানাগুলোর পরিবেশের একটি বিকল্প সৃষ্টি করার পরীক্ষা ছিল এটি। তিনি এটি করেছিলেন একটি সুতার কারখানায়, যা তিনি স্কটল্যান্ডের লানারকে কিনেছিলেন। ওয়েন পৃথিবীতে এরকম আরও অনেক জায়গা প্রতিষ্ঠা করার কল্পনা করেছিলেন। পরিশেষে সেটি সফল হয়নি। তা সত্ত্বেও ওয়েন এমন কিছু করেছিলেন যা সেই সময়ের জন্য বিস্ময়কর ছিল এবং তার ছোট সমাজটি দেখার জন্যে বহু গুরুত্বপূর্ণ মানুষ সেখানে এসেছিলেন। তিনি শিশুদের জন্য একটি স্কুল খুলেছিলেন, যা ইংল্যান্ডের সবচেয়ে পুরনো স্কুলগুলোর মধ্যে একটি ছিল, এবং এর নাম দিয়েছিলেন ইনস্টিটিউট ফর দ্য ফরমেশন অফ ক্যারেক্টার। তিনি তার কারখানা শ্রমিকদের কাজের সময় সংক্ষিপ্ত করেছিলেন, তাদের নিজেদের ও তাদের বাড়িঘর পরিষ্কার রাখতে এবং খুব বেশি মদ্যপান না করতে তিনি তার শ্রমিকদের উৎসাহ দিতেন। কাজের ভালো অভ্যাস উৎসাহিত করতে ওয়েন তার প্রতিটি শ্রমিকের সামনে একটি সাইলেন্ট মনিটর ঝুলিয়ে রেখেছিলেন। এটি মূলত কাঠের একটি কিউব, যার প্রতিটি পাশ ভিন্ন ভিন্ন রং করা ছিল, যার প্রতিটি রং শ্রমিকের আচরণের প্রতিনিধিত্ব করত। সাদা হচ্ছে খুব ভালো, হলুদ হচ্ছে ভালো, নীল হচ্ছে মোটামুটি, কালো হচ্ছে খারাপ। একজন তত্ত্বাবধায়ক এই কিউবটি ঘুরিয়ে দিতেন সেদিন সেই শ্রমিক কেমন কাজ করছেন তার ওপর ভিত্তি করে। প্রতিটি শ্রমিকের জন্য প্রদর্শিত রং একটি বইয়ে লিখে রাখা হতো, যার নাম ছিল বুক অফ ক্যারেক্টার। যখন একজন শ্রমিক অলসতা করতেন, তাদের উদ্দেশ্য চিৎকার না করে তত্ত্বাবধায়ক শুধুমাত্র তার সামনে থাকা কিউবটির কালো দিকটি ঘুরিয়ে দিতেন। প্রথমে বেশিরভাগ কিউব ছিল কালো আর নীল, ধীরে ধীরে এটি কম কালো, আরও বেশি হলুদ আর সাদা হতে শুরু করেছিল। পরে ওয়েন আরেকটি সমাজ প্রতিষ্ঠা করেন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানার নিউ হারমনিতে। এটি এমনকি নিউ লানার্ক থেকে আরও বেশি উচ্চাভিলাষী পরিকল্পনা ছিল, যা ছিল মূলত খামার, কারখানা আর স্কুলের শহর।
ওয়েন বিশ্বাস করতেন যে এটি পুঁজিবাদের একটি সম্পূর্ণ বিকল্প হিসাবে নিজেকে উপস্থাপন করবে। বিজ্ঞানী, শিক্ষক আর শিল্পীরা যারা একটি উত্তম জীবন সম্ভব এমন বিশ্বাস করেছিলেন, তারা আমেরিকা আর ইউরোপ থেকে দলে দলে সেখানে এসেছিলেন। যদিও খারাপ আর খুব সমস্যাজনক কিছু মানুষও সেখানে এসেছিলেন। দুর্ভাগ্যজনকভাবে শিল্পী আর চিন্তাবিদরা যারা সেখানে এসেছিলেন, তারা হয়তো লেখা আর চিন্তায় খুব দক্ষ ছিলেন, তবে মাটি খোঁড়া আর কাঠ কাটায় তেমন পারদর্শী ছিলেন না। আর খারাপ লোকগুলো মূলত কাজই করেনি। শিগগিরই নানা ধরনের কোন্দল শুরু হয় এবং পরীক্ষাটি ব্যর্থ হয়। বার্ধক্যে ওয়েন আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে পড়েছিলেন। মৃতদের সঙ্গে কথা বলার সেই ভিক্টোরীয় যুগের উন্মত্ত ফ্যাশনে জড়িয়ে পড়েছিলেন। তিনি উইলিয়াম শেক্সপিয়ার আর ডিউক অফ ওয়েলিংটনের সঙ্গে কথা বলতেন। তিনি মনে করতেন অতীতের সেরা মানুষগুলোর অশরীরী আত্মাদের সহায়তায় একটি নতুন সমাজের সৃষ্টি হবে। পরিশেষে ওয়েন আর ফুরিয়ের এমন একটি অর্থনীতির স্বপ্ন দেখেছিলেন, সেটি মানুষের শুধু বস্তুগত পরিস্থিতি নয়, আধ্যাত্মিক পরিস্থিতিরও উন্নয়ন ঘটাবে। এমনকি যদিও তারা আসলেই জানতেন না কিভাবে সেটি সম্ভব হতে পারে। একজন উচ্চাকাঙ্ক্ষী ফরাসি অভিজাত শ্রেণীর সদস্য ওরি দ্য সন্ত সিমনও এই একই আকাঙ্ক্ষাগুলো বেশ তীব্রতা সহ অনুভব করেছিলেন। সন্ত সিমন 1760 থেকে 1825 খুব অল্প বয়স থেকেই খুব উচ্চাভিলাষী ছিলেন এবং বেশ আত্মবিশ্বাসী ছিলেন যে তিনি আসলে আর কেউ নন, বরং পুনর্জন্ম নেওয়া সক্রেটিস। বাল্যকালে তিনি জেগে উঠতেন আর ভৃত্যের সেই চিৎকারে, "উঠুন মসিয়ে লো কোমট, আজ আপনাকে বহু মহান কাজ সম্পন্ন করতে হবে।" তার প্রথম কাজ নির্দেশিত ছিল মানবতার প্রতি। তিনি আমেরিকার স্বাধীনতা যুদ্ধের জন্য লড়েছিলেন, ফরাসি বিপ্লবের সময় একটি বছর কারাগারে কাটিয়েছিলেন। তার মুক্তির পর চার্চের সম্পত্তি কিনে নেওয়ার মাধ্যমে তিনি বিত্তশালী হতে পেরেছিলেন, কিন্তু অল্প কয়েক বছরের মধ্যেই তিনি তার সব টাকা খরচ করে ফেলেছিলেন। পরে তার ধারণাগুলো স্বীকৃতি না পাওয়ায় গভীর হতাশা নিয়ে তিনি আত্মহত্যা করারও চেষ্টা করেছিলেন। সন্ত সিমন ভেবেছিলেন প্রিন্স বা ডিউক নয়, শুধুমাত্র প্রতিভাবান মানুষদেরই সমাজকে শাসন করা উচিত। প্রতিটি মানুষের কর্তব্য অন্য মানুষকে সমৃদ্ধ হতে এবং তার পক্ষে যতটা সম্ভব সেভাবে তাদের বিকশিত হতে সুযোগ দেওয়া। মানুষের মধ্যে পার্থক্য থাকবে তাদের যোগ্যতা আর দক্ষতায়, তাদের জন্মের পার্থক্যের কারণে নয়। আর মানুষ পরস্পরকে নিজের স্বার্থে ব্যবহার করবে না, বরং বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে তারা একত্রে প্রকৃতিকে তাদের নিজেদের কল্যাণে ব্যবহার করার মাধ্যমে সমাজকে আরও সমৃদ্ধ করে তুলবে। বিজ্ঞানী আর শিল্পপতিরা সবার উপরে থাকবেন, যারা অর্থনীতিকে পরিচালিত করবেন, যেন এটি একক বিশাল কোনো জাতীয় ওয়ার্কশপ বা কর্মশালা। তাদের অধীনে সহযোগিতার মানসিকতা নিয়ে শ্রমিকরা কাজ করবেন। রাষ্ট্র একটি শিল্পনির্ভর মানবিক এবং দরিদ্রতামুক্ত সমাজ সৃষ্টি করবে। তার জীবনের শেষের দিকে সন্ত সিমন তার দ্য নিউ ক্রিশ্চিয়ানিটি বইটি প্রকাশ করেছিলেন, যা শিল্পায়নের যুগের জন্য তার দৃষ্টিভঙ্গিটিকে একটি ধর্মে রূপান্তরিত করেছিল। তিনি মারা যাবার পর তার অনুসারীরা গির্জা নির্মাণ করেছিলেন। তারা সাদা ট্রাউজার, লাল কাপড় আর নীল টিউনিক পরতেন। সাদা ভালোবাসার জন্যে, লাল শ্রমের জন্য আর নীল বিশ্বাসের জন্যে। তারা এমনভাবে একটি ওয়েস্টকোট তৈরি করেছিলেন, সেটি পরা যেতে পারে শুধু অন্য কারো সহায়তায়, যা মানুষের পারস্পরিক সৌহার্দ্যের প্রতীকী রূপ। বিস্ময়কর নয় যে কৌতূহলী প্যারিসবাসীরা সন্ত সিমনের সেই গির্জায় বেড়াতে যেতেন তাদের উদ্ভট কর্মকাণ্ডগুলো খানিকটা তিরস্কারের সঙ্গে তাকিয়ে দেখতে। ফুরিয়ের, ওয়েন আর সন্ত সিমন বিশ্বাস করতেন যে বাজার আর প্রতিযোগিতা ভালো সমাজ গঠনের সেরা পথ নয়। সে কারণে তাদের মাঝে মাঝে সমাজতন্ত্রের আবিষ্কারক হিসাবে ভাবা হয়। পুঁজিবাদের যে বিকল্প ধারণাটি পরের শতাব্দীতে বেশ কিছু দেশ চেষ্টা করে দেখেছিল। সমাজতন্ত্রের অধীনে সম্পদ কোনো ব্যক্তির ব্যক্তিগত মালিকানায় থাকে না, এর পরিবর্তে সেই সম্পদ ভাগাভাগি হয় মানুষের মধ্যে এমনভাবে যেন সবার জীবনযাত্রার মান একই রকম থাকে। বাস্তবিকভাবে এই চিন্তাবিদদের ধারণাগুলো আসলে বিচিত্র বহু ধারণার একটি মিশ্রণ ছিল, যার সবগুলো আমরা এখন সমাজতন্ত্রের অংশ হিসাবে ভাবতে পারি না। যেমন তাদের কেউ কেউ ভেবেছিলেন ব্যক্তিগত সম্পত্তি থাকতে পারে যতক্ষণ না এটি মানুষের মধ্যে বেশি পার্থক্য সৃষ্টি করছে, কিন্তু তারা সবাই বিশ্বাস করতেন যে
মানুষের যুক্তি আর শুভকামনার প্রতি আবেদন সৃষ্টি করে একটি নিখুঁত পৃথিবী, একটি ইউটোপিয়া সৃষ্টি করা যেতে পারে। তারা বিপ্লবের বিরুদ্ধে আর ধনী আর দরিদ্রের মধ্যে সংঘর্ষের বিরুদ্ধে ছিলেন। শান্তিপূর্ণ একটি পরিবর্তনের জন্য তাদের আশাগুলো একসময় উড়িয়ে নিয়ে গিয়েছিল। ধারাবাহিক কিছু বিপ্লব যা মধ্য ঊনবিংশ শতাব্দীতে সারা ইউরোপ জুড়েই সংঘটিত হয়েছিল। শুধু তাই নয়, কার্ল মার্কসের বৈপ্লবিক লেখা প্রকাশ হওয়ার পর তাদের পরিকল্পনাগুলো অবাস্তব আর ছেলেমানুষই প্রমাণিত হয়েছিল। তিনি ইতিহাসে পুঁজিবাদের সবচেয়ে বিখ্যাত সমালোচক ছিলেন। যদিও তারা তাকে প্রভাবিত করেছিলেন, মার্কস বলেছিলেন যে ফুরিয়ের, ওয়েন আর সন্ট সিমন ছিলেন স্বপ্নিক, যারা নতুন একটি পৃথিবী কল্পনা করেছিলেন, কিন্তু তারা জানতেন না কিভাবে সেটি বাস্তব করা সম্ভব হতে পারে। মার্কস বলেছিলেন, মানুষের শুভকামনার প্রতি আবেদন রেখে একটি উত্তম পৃথিবী কখনো সৃষ্টি করা সম্ভব নয়। শ্রমিক ও তাদের মনিবদের মধ্যে সংঘর্ষটিকে এতই তীব্রতর হতে হবে যে পুঁজিবাদ একটি শক্তিশালী বিপ্লবের মাধ্যমেই ধ্বংসপ্রাপ্ত হবে। এই নতুন সমাজ শান্তিপূর্ণভাবে আবির্ভূত হবে না, বরং অনেক বড় মাত্রার পরিবর্তন আর বিশৃঙ্খল শোরগোলের মাধ্যমে সৃষ্টি হবে। অধ্যায় 9, অনেক বেশি মুখ। চার্লস ডিকেন্সের আ ক্রিসমাস ক্যারল গল্পে আমরা খুব বদমেজাজি একজন কৃপণ ব্যক্তির দেখা পাই, এবেনেজার স্ক্রুজ। ক্রিসমাসের সন্ধ্যায় তিনি তার অফিসে বসে টাকা গুনছিলেন এবং তার কেরানির প্রতি অসন্তোষ প্রকাশ করছিলেন, যে কিনা ক্রিসমাসের দিন বাড়িতে তার পরিবারের সঙ্গে সময় কাটাতে চেয়েছিল। দুজন ভদ্রলোক সেখানে প্রবেশ করে দরিদ্রদের মাংস আর পানীয় কিনে দেওয়ার জন্য তার কাছে কয়েক পেনি অনুদান প্রার্থনা করেন। স্ক্রুজ ক্রুদ্ধ দৃষ্টি নিয়ে তাদের দিকে তাকান এবং তাদের অফিস থেকে বের হয়ে যেতে বলেন। চলে যেতে থাকা সেই দুই ব্যক্তিকে দরিদ্র মানুষ প্রসঙ্গে তিনি বলেন, তারা যদি মরে যায় সেটাই বরং তাদের জন্য উত্তম হবে, বাড়তি জনসংখ্যা কমবে। এর আগে আমরা আর্থিক খাতের একজন প্রতিভা এবং মহান ব্রিটিশ অর্থনীতিবিদদের মধ্যে একজনের সঙ্গে পরিচিত হয়েছিলাম, ডেভিড রিকার্ডো, এবং তার ঘনিষ্ঠ বন্ধু যাজক থমাস ম্যালথাসের কথা শুনেছিলাম। ম্যালথাস 1776 থেকে 1834। যদিও রিকার্ডোর মতো টাকা পয়সা উপার্জন করার ক্ষেত্রে খুব একটা দক্ষ ছিলেন না তিনি, কিন্তু অর্থনৈতিক তত্ত্ব প্রস্তাবনায় তিনি অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছিলেন, যে প্রস্তাবনাগুলো পাঠকদের বিস্মিত করার, তাদের মনোযোগ আকৃষ্ট করার ক্ষমতা রেখেছিল। তিনি ছিলেন প্রথম পদায়ন করা অর্থনীতির অধ্যাপক। 1805 সালে এই পদে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল ইস্ট ইন্ডিয়া কলেজে, যা ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই বিখ্যাত ব্রিটিশ বাণিজ্যিক কোম্পানির কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য নির্মাণ করেছিল। কিছু চিন্তাবিদদের চিন্তাধারা তাদের জীবদ্দশায় ব্যাপক পরিচিতি পায় না, কিন্তু ম্যালথাস তার জীবদ্দশায় অবশ্যই সেই খ্যাতি পেয়েছিলেন। ডিকেন্স সেই গল্পটি লেখার কিছুদিন আগেই ম্যালথাস খ্যাতি অর্জন করেছিলেন একটি অর্থনৈতিক মতবাদের জন্যে, যা বহু মানুষকে ভাবিয়েছে যে তিনি হচ্ছেন অর্থনীতির স্ক্রুজ, সত্যিকারভাবে ঘৃণ্য আর কৃপণতা সুলভ তত্ত্বের ফেরিওয়ালা। ম্যালথাস ক্রমবর্ধিষ্ণু জনসংখ্যা নিয়ে বেশ চিন্তিত ছিলেন। বেশি মানুষ মানে বেশি দারিদ্র্য, তিনি দাবি করেছিলেন। ক্রমশ বাড়তে থাকা জনসংখ্যার একটিমাত্র পরিণতি হতে পারে ক্রমশ আরও বেশি সংখ্যক মানুষের জন্যে দুর্দশাগ্রস্ত একটি অস্তিত্ব, আর দারিদ্র্য পীড়িতদের সাহায্য করার কোনো অর্থ নেই, কারণ সেটি পরিস্থিতি আরও খারাপ করে তোলে। আগের অর্থনৈতিক চিন্তাবিদরা অধিক মাত্রায় জনসংখ্যা বৃদ্ধির প্রভাব সংক্রান্ত ম্যালথাসের এই নৈরাশ্যবাদের ধারণাটি ধারণ করেননি। মার্কেটটাইনবাদীরা বেশি জনসংখ্যার পক্ষে ছিলেন। তারা বিশ্বাস করতেন বেশি সংখ্যক মানুষ কোনো জাতিকে বিদেশি প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করে, কারণ একটি বিশাল শ্রমশক্তি কম বেতনে কাজ করার মাধ্যমে কারখানা মালিকদের সুযোগ করে দেয় সস্তায় দ্রব্য তৈরি করতে, যা তারা বিদেশে বিক্রি করতে পারেন। জাতির বাণিজ্যিক যাত্রাপথগুলো সুরক্ষিত রাখতে একটি বিশাল সেনাবাহিনী ও নৌবাহিনী সৃষ্টি করাও সম্ভব হয়। মার্কেন্টাইলবাদীদের পরে ইউটোপিয়ান চিন্তাবিদরা শার্ল ফুরিয়ের, রবার্ট ওয়েন, অরি দ্য সন্ট সিমন বলেছিলেন, মানুষের নিয়তি দরিদ্র হবার জন্যে অভিশপ্ত। তারা সবার ওপরে প্রগতির ধারণায় বিশ্বাস করতেন,
তারা বলেছিলেন যদি মানুষ পরস্পরকে সহায়তা করে দারিদ্র্য আর জঘন্য আবর্জনাবহুল অস্তিত্ব বিনাশ করা সম্ভব। ম্যালথাসের বাবা ড্যানিয়েল ইউটোপিয়ানদের পছন্দ করতেন, বিশ্বাস করতেন যে তাদের ধারণাগুলো একটি উত্তম সমাজ নির্মাণের পূর্ব শর্ত। ম্যালথাস খুব দৃঢ়ভাবে এর সঙ্গে ভিন্ন মত পোষণ করতেন। বাবা ও ছেলে বহু সময় ধরে এই বিষয়ে তর্ক করেছিলেন। এক পর্যায়ে 1798 সালে ম্যালথাস তার ধারণাগুলো একটি ছোট পুস্তিকা আকারে প্রকাশ করেছিলেন, যা আসলেই তাকে সুপরিচিত করে তুলেছিল। এর শিরোনামে তিনি কিছু ব্রিটিশ এবং ফরাসি প্রগতির স্বপ্নদ্রষ্টাদের নাম উল্লেখ করেছিলেন, যাদের সঙ্গে তিনি ভিন্ন মত পোষণ করেছিলেন। এই পুস্তিকাটির নাম ছিল অ্যান এসে অন দ্য প্রিন্সিপল অফ পপুলেশন অ্যাজ ইট অ্যাফেক্টস দ্য ফিউচার ইমপ্রুভমেন্ট অফ সোসাইটি উইথ রিমার্কস অন দ্য স্পেকুলেশন অফ মিস্টার গুডউইন, এম কডরসে অ্যান্ড আদার রাইটার্স। যার নাম তিনি শেষে উল্লেখ করেছিলেন সেই মার্কি দো কডরসে 1789 সালে ফরাসি বিপ্লবের একজন নেতা ছিলেন, যে বিপ্লবে ফ্রান্সের সাধারণ জনগণ বিদ্রোহ করেছিল। আরেকটি উত্তম এবং ন্যায্য সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে তারা তাদের রাজাকে ক্ষমতাচ্যুত করেছিল, যে সমাজে সাধারণ মানুষদের হাতে সব ক্ষমতা থাকবে। এই বিপ্লবটি ছিল প্রজ্বলিত ধূমকেতুর মতো, কিন্তু এটি কি দারিদ্র্যের সঙ্গে মানবতার সেই যুদ্ধটিকে জয়ের মুখ দেখাতে পারবে? কডরসে বলেছিলেন এটি পারবে। মানবতা ত্রুটিহীনতার পথেই প্রগতিশীল। সভ্যতা ইতিমধ্যেই 9টি উন্নয়নের পর্ব অতিক্রম করে প্রগতির পথে অগ্রসর হয়েছে, আর 10ম পর্বটি সব মানুষ আর জাতিদের মধ্যে সাম্যতা, এটি আসন্ন। কিন্তু ম্যালথাস তার এই আশাবাদের উপর শীতল পানি ঢেলে দিয়েছিলেন। তিনি নিরীহ সোনায় এমন কিছু সূচনা বিষয় বেছে নিয়েছিলেন। প্রথমত, বেঁচে থাকার জন্যে মানুষের অবশ্যই খাদ্যের প্রয়োজন। দ্বিতীয়ত, প্রজনন করার জন্যে তাদের অবশ্যই যৌন মিলন করতে হয়। এছাড়াও তারা যৌন মিলন করতে ভালোবাসে এবং সেটি অব্যাহত রাখে। কয়েক দশকের মধ্যে আজকের শিশু আরও একজোড়া শিশুর জন্ম দেবে এবং সেই শিশুদের সময় হলে তারা প্রত্যেকেই একজোড়া শিশুর জন্ম দেবে, আর এভাবেই চলতে থাকবে। সময়ের সঙ্গে জনসংখ্যা ক্রমশ আরও বেশি পরিমাণে বা হারে বৃদ্ধি পেতে থাকে। ম্যালথাস বলেছিলেন যদি নিয়ন্ত্রণ করা না হয় তাহলে জনসংখ্যা প্রতিটি প্রজন্মে প্রায় দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি পায়। সুতরাং 1000-এর একটি জনগোষ্ঠী 2টি প্রজন্ম পরে এর সদস্য সংখ্যা বেড়ে 4000 হবে। 6 প্রজন্ম পরে এর সদস্য সংখ্যা হবে 64,000। এই বাড়তি মানুষগুলোর খাওয়ানোর জন্যে খাদ্য কোথা থেকে আসে? অবশ্যই আমরা কিছু পরিমাণে খাদ্য উৎপাদন বাড়াতে পারি, কিন্তু কোনোভাবেই সেই দ্রুত দ্বিগুণ হওয়া জনসংখ্যার সঙ্গে তাল মিলিয়ে নয়। কারণ একটি বিষয় হচ্ছে আপনি জমির পরিমাণ দ্বিগুণ করতে পারবেন না। প্রতিটি প্রজন্মে একটি নির্দিষ্ট পরিমাণ হারে খাদ্যের উৎপাদন বৃদ্ধি পায়, আর সেটি জনসংখ্যা বৃদ্ধির হারের চেয়ে অপেক্ষাকৃত বেশ মন্থর একটি হারে। সুতরাং জনসংখ্যা খাদ্য সরবরাহের পরিমাণকে খুব দ্রুত ছাড়িয়ে যায়। খুব দ্রুত সেখানে বহু সংখ্যক মুখে সৃষ্টি হবে, যাদের খাবার জন্যে সেখানে খাদ্যের পরিমাণ হবে অপর্যাপ্ত। তাহলে কী ঘটছে? জনসংখ্যার ওপর কিছু নিয়ন্ত্রণ কাজ করছে, যেগুলো এই সংখ্যাকে খাদ্য সরবরাহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে রাখে। প্রথমত, দুর্ভিক্ষ আর অসুখ বহু মানুষের প্রাণহানির কারণ হয়। দ্বিতীয়ত, খাদ্যের ঘাটতির কারণে মানুষ কম সংখ্যক শিশুর জন্ম দেয়। সমস্যা হচ্ছে তারা কম সংখ্যক শিশু নেয় পাপের পথ অনুসরণ করে। সবচেয়ে খারাপ কাজটি হতে পারে একটি নবজাতককে হত্যা করা। কিন্তু মানুষ এছাড়াও তাদের সন্তানের সংখ্যা কমাতে পারে গর্ভপাত ঘটিয়ে আর গর্ভনিরোধক ব্যবহার করে, যে দুটি কাজ সেই সময়ে পাপ হিসেবে বিবেচিত হতো। সুতরাং এর ফলাফল হচ্ছে দুর্গতি আর অনাচার, অসুখ আর ক্ষুধার পরিণতিতে আরও বেশি মৃত্যু, মানুষের পাপের পরিণতিতে অপেক্ষাকৃত কম সংখ্যক শিশুর জন্ম। ধরুন দেশটির সম্পদের একটি নতুন উৎস পেয়েছে, হয়তো যুদ্ধের পরে দখল করা কোনো এলাকা, যা এটিকে আরও বেশি সংখ্যক মানুষের জন্য খাদ্য নিশ্চিত করার সুযোগ করে দিয়েছে। প্রথমে বেশি পরিমাণ খাদ্য উৎপাদিত হবে। সমৃদ্ধ হবার কারণে মানুষ আরও বেশি সংখ্যক সন্তানের জন্ম দেবে, যারা স্বাস্থ্যবান হবে। অপেক্ষাকৃত কম মানুষ মৃত্যুবরণ করবে। এভাবে যখন জনসংখ্যা বাড়বে তখন খাদ্য খাবার জন্যে মুখের সংখ্যাও বাড়বে, মাথাপিছু খাদ্যের পরিমাণও কমে যাবে।
এক পর্যায়ে সমাজ সেখানেই ফিরে যাবে যেখান থেকে এটি শুরু করেছিল। মানুষ আবার প্রজনন করে তাদের সেই অনুন্নত মানের জীবনযাত্রায় ফিরিয়ে নিয়ে যাবে, নতুন জমি আবিষ্কার বা দখলের আগে তারা যেভাবে ছিলেন। মানুষের সাধারণত নিতান্ত প্রাণ ধারণের স্তরের একটি জীবনযাত্রার মানে বেঁচে থাকার জন্য ন্যূনতম বা যথেষ্ট হতে পারে, সেখানেই আটকে থাকার প্রবণতা আছে। এই বিশ্বাসটি ডেভিড রিকার্ডো সহ ঊনবিংশ শতাব্দীর অনেক অর্থনীতিবিদও ভাগ করে নিয়েছিলেন। এটি ইঙ্গিত করে যে শ্রমিকের বেতন নিতান্ত প্রাণ ধারণের জন্য যতটুকু সেই স্তরে থাকে, যা পরে পরিচিত হয়েছিল আয়রন ল অফ ওয়েজেস নামে। আর তার এই খাদ্য আর জনসংখ্যার অনুপাত দিয়ে ম্যালথাস এই আইনের বিষণ্ণ যুক্তি প্রদর্শন করেছিলেন। ম্যালথাসের গণিতের আরেকটি বিষণ্ণ নিহিতার্থ ছিল। বহু শতাব্দী ধরে ব্রিটেনের স্থানীয় এলাকাগুলো দরিদ্র আর অসুস্থ ব্যক্তিদের সহায়তা করে এসেছে। ম্যালথাসের সময় দরিদ্রদের অর্থ প্রদান করা হতো খাদ্য কেনার জন্যে। ম্যালথাস এর সমালোচনা করেছিলেন। তিনি বলতেন, এই ভাতা শুধু তাদের অলসতাকেই পুরস্কৃত করছে। যদি মানুষকে এভাবে সাহায্য করা না হতো, তাহলে নিজেদের সাহায্য করতে তাদের উপর উদ্যোগী হওয়ার সম্ভাবনাও বেশি হতো। তার জনসংখ্যার মূলনীতি অনুযায়ী দরিদ্রদের সাহায্য করা অনেকটা নতুন কোনো জমি খুঁজে পাওয়ার মতো। এটি জনসংখ্যা বৃদ্ধি করবে, কিন্তু পরবর্তীতে আবার সেই বর্ধিত জনসংখ্যাকে খাদ্য উৎপাদনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তুলতে এটি আরও বেশি দুর্দশা আর পাপের কারণ হবে। দান দরিদ্র আর সার্বিকভাবে সমাজকে সহায়তা করে না, বরং এটি শুধু আরও বেশি সংখ্যক অনৈতিক দুর্দশাগ্রস্ত ভিখারি সৃষ্টি করে। বিয়ে এবং যৌনতা জীবনের খুব বড় কিছু আনন্দের একটি, কিন্তু একটি পর্যায়ে এই সব কিছুই শোচনীয় একটি পরিস্থিতিতে রূপান্তরিত হয়। সুতরাং ইউটোপিয়ানদের অতি প্রিয় মানব প্রগতি ব্যর্থ হবে, যদিও সেখানে আসার একটি ক্ষীণ সম্ভাবনা আছে। নারী ও পুরুষ তাদের যৌন তাড়না নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিতে পারেন এবং সেভাবে তারা জনসংখ্যা বৃদ্ধির কারণে সৃষ্ট সমস্যায় তাদের অবদান হ্রাস করতে পারেন। ম্যালথাস বিয়ের সময় আরও পেছাতে তাগাদা দিয়েছিলেন। তার নিজের উপদেশ অনুসরণ করে সেটি করতে তিনি নিজেও দীর্ঘদিন অপেক্ষা করেছিলেন, 30-এর দশকের শেষাংশ অবধি। কারো কারো জন্য এর মানে যদিও বা কখনোই বিয়ে না করা। বিস্ময়কর নয় যে ম্যালথাসের এই প্রকাশনা তার বিরুদ্ধে সমালোচনার বেশ কিছু কণ্ঠস্বরকে উস্কে দিয়েছিল। তাকে আক্রমণ করা হয়েছে একজন বেরসিক বদমেজাজি ব্যক্তি হিসাবে, যিনি অন্যদের আনন্দ বিনষ্ট করেন, অথবা আরও খারাপ, শীতল হৃদয়ের মানুষ, যিনি পৃথিবীর দরিদ্রদের দোষী সাব্যস্ত করে নিন্দা করেছিলেন। কার্ল মার্কস ম্যালথাসের ধারণাগুলোকে মানবজাতির ওপর একটি কলঙ্ক হিসাবে চিহ্নিত করেছিলেন। ভিক্টোরিয়ান দার্শনিক এবং ইতিহাসবিদ থমাস কার্লাইল তার ধারণাগুলোকে বলেছিলেন শোক সন্তপ্ত আর নিরানন্দ, এবং তিনি অর্থনীতিকে একটি ডাকনাম দিয়েছিলেন বিষণ্ণ বিজ্ঞান। পরবর্তী ইতিহাস অবশ্য ম্যালথাসের বহু ধারণাকে ভুল প্রমাণিত করেছিল। জনসংখ্যা খুব দ্রুত বাড়তে শুরু করেছিল, কিন্তু এর ওপর নিয়ন্ত্রণ আরোপ করা অসুখ আর দুর্ভিক্ষের প্রভাব অপসারিত হয়েছিল। ঊনবিংশ শতকে উন্নত চিকিৎসা এবং পরিষ্কার শহর মানুষকে দীর্ঘদিন বাঁচতে সহায়তা করতে শুরু করেছিল। অতীতের মতো দুর্ভিক্ষ আর অসুখে বিলুপ্ত হবার মতো কোনো পরিস্থিতির শিকার তাদের আর হতে হয়নি। ম্যালথাস বলেছিলেন, যখন মানুষ ধনী হয় তারা আরও বেশি সংখ্যক সন্তান নেয়, কিন্তু এর বিপরীতটাই হয়েছিল ঊনবিংশ আর বিংশ শতাব্দীতে, যখন বহু দেশের জনসংখ্যা বৃদ্ধি কমে গিয়েছিল। আরও নির্ভরযোগ্য জন্মনিরোধক আবিষ্কৃত হয়েছিল এবং সেগুলো আরও সহজলভ্য হয়ে উঠেছিল। বেশিরভাগ মানুষ এগুলো ব্যবহার করা ভুল বা পাপ সেটি বিশ্বাস করা থামিয়ে দিয়েছিল। এমনকি ম্যালথাসের সেই হতভাগা জনগোষ্ঠীও অপেক্ষাকৃত কম সংখ্যক সন্তান নিতে শুরু করেছিল, যার কারণ ছিল নতুন ধরনের কাজ, কারখানা আর অফিস শস্যক্ষেতে গর্ত খোঁড়ার কাজের চেয়ে তাদের আরও বেশি আয় করার সুযোগ করে দিয়েছিল। অল্প সংখ্যক শিশুদের খাদ্য নিশ্চিত করার মাধ্যমে তারা বাড়তি আয় তাদের শিক্ষিত করে তোলার জন্য ব্যবহার করেছিলেন, যেন তারা বড় হয়ে অর্থনীতির এই নতুন কাজগুলো করতে পারে। ঊনবিংশ শতকে আরও কিছু ঘটনা ঘটেছিল যা ম্যালথাস আর কিংবা প্রগতির স্বপ্নদ্রষ্টারা কেউ পূর্বধারণা করতে পারেনি। নতুন প্রযুক্তি জীবনযাত্রার মান সেই পর্যায়ে অবধি উন্নত করেছিল, মানুষ স্থায়ীভাবেই টিকে থাকার জন্য ন্যূনতম পরিমাণ থেকে আরও বেশি পরিমাণ আয়ে সক্ষম হতে পেরেছিল।
ব্রিটেন ছিল প্রথম দেশ যেখানে খামারগুলো তাদের উৎপাদনশীলতা বাড়াতে পেরেছিল, যেন আরও বেশি পরিমাণ মুখে খাদ্য তুলে দেওয়া যায়। পরবর্তীতে যখন বাষ্পীয় যন্ত্র ও লোহা আর রেলগাড়ির প্রভাব একত্রিত হয়েছিল শিল্প বিপ্লবের সময়, আরও বেশি সংখ্যক মানুষের জন্যে অন্য নিত্য প্রয়োজনীয় উপাদানগুলো আরও কম খরচে উৎপাদন করা সম্ভব হয়েছিল। আমাদের এই বইয়ের গল্পের শুরুর সময় থেকে বর্তমান সময় অবধি কী পরিবর্তন হয়েছে দেখতে আপনি যদি মোট জনসংখ্যার পরিমাণ আর ইউরোপে গড় আয় নিয়ে কোনো গ্রাফ আঁকেন, দেখবেন দুটি দাগ সামান্য ওঠানামা করেছে বহু শতাব্দী ধরে, কিন্তু কম বেশি সেগুলো অপরিবর্তনশীল সরলরেখাই ছিল বহু সময় ধরে। অষ্টাদশ শতকের পর থেকে এই রেখাটি খুব দ্রুত উপরে উঠে গিয়েছিল এবং এটি উঠছেই। এখন আরও বেশি মানুষ এবং তাদের আয়ও আগের সব সময়ের চেয়ে অনেক বেশি। মধ্যবিংশ শতকে ব্রিটেনের মানুষগুলোর পরিস্থিতি কেমন ছিল একটু ভাবুন। প্রচুর পরিমাণে খাদ্য, কাপড়, হয়তো একটি গাড়ি। এটি তুলনা করুন 1700 সালের সেই সময়ের সঙ্গে, যখন হয়তো তাদের উচ্ছিষ্ট খেয়ে বাঁচতে হয়েছিল। কোনো গন্তব্যে পৌঁছাতে কাদার মধ্যে কষ্ট করে বহু ঘন্টা তাদের হাঁটতে হয়েছে এবং মধ্যবিংশ শতাব্দীতে জনসংখ্যার পরিমাণ বৃদ্ধি পেয়েছিল প্রায় 6 গুণ। প্রথমবারের মতো ইউরোপ আর আমেরিকার অর্থনীতি বড় শহরগুলো গড়ে উঠতে আর জনসংখ্যার নিরন্তর সম্প্রসারণকে ধারণ করতে সহায়তা করেছিল। এটি ছিল মানব সভ্যতার একটি বিস্ময়কর রূপান্তর, নিঃসন্দেহে বিস্ময়কর অর্থনৈতিক রূপান্তরও। দুষ্প্রাপ্যতার সঙ্গে মানবতার দীর্ঘদিনের যুদ্ধ শেষে নাটকীয়ভাবে বস্তুগত প্রগতি ত্বরান্বিত হয়েছিল। আর এটি শুরু হবার আগে, যদিও অর্থনীতি ম্যালথাস যেভাবে বর্ণনা করেছিলেন অনেকটা সেরকমই ছিল, আয় কখনোই সেভাবে বৃদ্ধি পায়নি। কৃষকদের সংগ্রাম করতে হয়েছে বাঁচার জন্যে। কখনো আত্মীয়রা অথবা চার্চ তাদের সহায়তা করেছিল যখন পরিস্থিতি খুব খারাপ হয়েছে, কিন্তু একটি খারাপ ফলন বা কোনো অসুখের প্রাদুর্ভাব মানে অভুক্ত হয়ে থাকা আর মৃত্যু। শিশু জন্ম দেওয়ার সময় বহু মা মৃত্যুবরণ করেছিলেন, আবার বহু শিশু তাদের জীবনের প্রথম 1 বছরের বেশি বাঁচতে পারেনি। যদি ম্যালথাসের ধারণাগুলো শোকাতুর আর নিরানন্দ মনে হয়, তাহলে মানুষ যে পরিস্থিতিতে তখন বেঁচে থাকতে বাধ্য হতো সেটিও ঠিক তেমনই ছিল। ম্যালথাস আগের সামাজিক পরিস্থিতিতে বসবাসরত মানুষগুলো যেসব প্রতিবন্ধকতাগুলোর সম্মুখীন হতে হয়েছিল সেগুলো খুব নিষ্ঠুর সুস্পষ্টতায় বর্ণনা করেছিলেন। আর আমাদের এই সময়েও পৃথিবীর বহু দরিদ্র দেশে বহু মানুষের জন্য এখনও এটাই নিয়তি। আজ যখন জনসংখ্যা বিস্ফোরণ নিয়ে কথা বলা হয়, সাধারণত ম্যালথাসের ধারণাগুলো ঋণ করা হয়। অনেকেই বিশ্বাস করেন আসলেই পৃথিবীতে এখন অতিরিক্ত বেশি সংখ্যক মানুষ বসবাস করছে। খুব অস্বস্তিকরভাবে পৃথিবী ক্রমশ আরও বেশি জনাকীর্ণ হয়ে উঠছে। তবে আংশিকভাবে তার লেখায় যে অংশগুলো প্রায়শই ভুলে যাওয়া হয় সেটি হচ্ছে, যেমন ম্যালথাস বলেছিলেন, তিনি মোটেও জনসংখ্যা বিরোধী নন। তিনি ভাবতেন বহু মানুষ থাকা অবশ্যই ভালো বিষয় যদি সমাজের কাছে তাদের খাদ্য নিশ্চিত করার উপায় থাকে। হয়তো আসলেই তিনি সেই স্ক্রুজের মতো ছিলেন না। একজন দয়ালু আর বন্ধুবৎসল ব্যক্তি হিসাবে তার বন্ধুরা তাকে স্মরণ করতেন। অবশ্যই কোনোভাবেই তিনি কৃপণ ছিলেন না। বহু অর্থনীতিবিদ বর্তমানে যারা দীর্ঘমেয়াদী কোনো সময়ের জন্য অর্থনীতির বৃদ্ধি আর উন্নয়ন নিয়ে গবেষণা করেন, তারা মনে করেন বড় জনসংখ্যা সুস্থ অর্থনীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ। মানুষ সম্পদ ব্যবহার করে, কিন্তু তারা নতুন সম্পদও সৃষ্টি করে। বেশি মানুষ মানে আরও মস্তিষ্ক। সুতরাং সমাজের সম্পদ উৎপাদন করা যায় কিভাবে, সেই বিষয়ে আরও বেশি নতুন ধারণা।